আমার কাছে খুব অবাক লাগে যে এখন পর্যন্ত আমি জ্বালানি খাতের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে কথা বলতে দেখিনি। অনেকেই বলতেছেন যিনি এখন জ্বালানি মন্ত্রী তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি অন্যতম একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন। সরকার যে আমলাতন্ত্রের ফাঁদে রয়েছে সেই আমলাতন্ত্রের ফাঁদ থেকে এখনো বেরোতে পারেনি। যেই অভিযোগটা মোটা দাগে পাবলিক যেটা সাফারিংস এর মধ্য দিয়ে যাচ্ছে, তিনি যেটা অভিযোগ করলেন যে মিটারে যে অতিরিক্ত বিল 1000 টাকা বিল করলে 140 টাকা সম্ভবত আপনার কেটে নিয়ে নেয় গভর্নমেন্ট। তো সেই জায়গাটাকে সেটা কিন্তু হয়তো বিএনপি সরকার সেটা শুরু করেনি, সেটা আগে থেকেই ছিল এবং এই জায়গাটাকে নজর দেওয়া হবে বলে এক রকমের প্রতিশ্রুতি ছিল। সেই জায়গায় এই যে জনগণের অতিরিক্ত এই যে বোঝাটা এটা কেন চাপাই দেওয়া হলো? ধন্যবাদ আপনাকে। করি আপনার কিন্তু 340 টাকা 1000 টাকা রিসার্চ করলে কেটে রাখা হয় 340 টাকা। 340 টাকা ব্রেকডাউন আছে আমার কাছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতেই আপনি যে প্রসঙ্গ আসছেন আমি সেই প্রসঙ্গের আগে ফিরতে চাই। সেটা হচ্ছে ধরেন এই যে একটা জ্বালানি সংকট, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। বহির্বিশ্বের অনেক কোলাবোরেশন রয়েছে কিন্তু জ্বালানি সংকটের এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কথা না, সবাই এটা ভুক্তভোগী। ইটস ট্রু। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে এখন পর্যন্ত আমি জ্বালানি খাতের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে কথা বলতে দেখিনি। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা তো জনগণকে, এটা তো আপনাকে বলেছেন, সংসদে বলেছেন, এটা আজকে বলছেন, সংসদে দিন ছিলই না। শুনে এটা এই সমস্যা যখন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অ্যাড্রেস করা হয়নি। আমার কথা হচ্ছে কি আপনারা কেন অ্যাড্রেস করতেছেন না? অনেকেই বলতেছেন যিনি এখন জ্বালানি মন্ত্রী তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি অন্যতম একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন। সেটা নিয়ে অনেক আলোচনা, ওনাকে কেন পুনরায় মন্ত্রিত্ব দেওয়া হলো সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু উনি কেন এটা অ্যাড্রেস করলেন না এবং প্রতিমন্ত্রী কোনো বক্তব্য দিচ্ছেন না। আমি সর্বশেষ গত মঙ্গলবারে, দুদিন আগে, যিনি তথ্য এবং সংস্কৃতি উপদেষ্টা তার যে সাপ্তাহিক ব্রিফিং, সেই ব্রিফিংয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আর এর বাইরে টোটালি আমি আমার নিজের জানার জন্য আমি বিভিন্ন এক্সপার্টদের, বিশেষ করে বুয়েটের অনেক প্রফেসরদের আমি একটা ইন্টারভিউ দেখলাম। ডাটা যেগুলো আপনি বলছেন সেগুলো আমি আসতেছি। সুতরাং সরকার সেটাকে কেন অ্যাড্রেস করে না, এটা হচ্ছে সরকারের কাছে আমার পক্ষ থেকে একটা অবজারভেশন দাবি রইল। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি যেটা বলছেন যে সমস্যাটা কিন্তু এখন না, এবং এই সমস্যাটাতে বাংলাদেশের চিরাচরিত বিশাল বড় একটা সমস্যা। আপনাকে ডাটা দিচ্ছি, আমি আরও একটা যোগ করি। ধরেন আমাদের আপনি যে বলছেন 143টার মধ্যে 62টা বিশাল রকম সংকটে রয়েছে, কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে 29,000 মেগাওয়াট। আমাদের দৈনিক চাহিদা হচ্ছে 15,000 মেগাওয়াট। তার মানে আপনার ডাবল আপনার উৎপাদন ক্ষমতা রয়েছে। এবং আপনি যে 143টার মধ্যে যে 62টা আপনি বললেন যে জ্বালানি সংকটে রয়েছে, আমরা গত বাজেটেও দেখলাম যে 48,000 কোটি টাকা আমার বসে বসে বিদ্যুৎগুলো কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, ডিমান্ড চার্জ দিতে হয়েছে। এই বাজেটও এটা। এখন ধরেন এই বাজেটটা মানে আপনি যে বিদ্যুৎ, জ্বালানি, সার, এগুলোতে সরকারের প্রচন্ড পরিমাণ ভর্তুকি রয়েছে। সুতরাং সরকার নিজ ইচ্ছা ডেকে এনে এই ধরনের কোনো প্রবলেম পড়তে চাইবে না, খুব স্বাভাবিক বিষয়। এবং আপনি দেখেন মানুষ কিন্তু তুলনা করে ফেলতেছে। আপনি ফেসবুকে দেখেন মানে বিদ্যুৎ বিল, এবং আমি একদম দেখলাম একজনের কোনো কমার্শিয়াল লাইন না, তার সাধারণ বিল আসে 3,000 থেকে 3,500 মধ্যে, তার বিল কি 17,000 টাকা আসে, মানে 5 গুণের বেশি। সুতরাং এগুলো কোনোভাবেই রেগুলার জিনিস না। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়? সমস্যা হচ্ছে ধরেন আমাদের এই চিরাচরিত সমস্যাটা টোটালি একটা ব্যুরোক্রেটিক সমস্যা। এই যে আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলবেন না, প্রত্যেকটি সমস্যার ব্যুরোক্রেটিক সমস্যা। এবং আমি মনে করি যে সরকার যে আমলাতন্ত্রের ফাঁদে রয়েছে সেই আমলাতন্ত্রের ফাঁদ থেকে এখনো বেরোতে পারেনি। এই কারণে সরকার এক্সাক্ট সমস্যাটা সরকার অ্যাড্রেস করতে পারছে না।